আয়নার কানে কানে ফিসফিস করে রাহাত বলল, আজকেই তোমাকে নিয়ে যাব, তুমি আমার সাথে থাকবে। একই সাথে উৎকণ্ঠা এবং উৎফুল্ল হয়ে উঠে আয়না বলল, সে কি, আব্বা আম্মা কিছু মনে করবে না? মা নিজেই আমাকে বলেছেন তুমি রেডি হও। সেই মুহূর্তটা ছিল আয়নার জন্য স্বপ্নময়। রাহাত বাবা মায়ের সাথে কথা বলে, তোমাদের যখন যা লাগবে আমাকে খবর দিবে, আমি গেদুকে দিয়ে বাজার পাঠিয়ে দিব। মা বলল, হ্যাঁ বাবা, দেখে শুনে যাস, আর বৌমাকে দেখে রাখিস, মেয়েটা সেখানে নতুন, ওর যত্ন নিস, তোমরা কোনো টেনশন করো না, শুধু আমার জন্য দোয়া করো। বলেই আমি চলে আসি। তারা মন খারাপ করে চেয়ে আছে। রাহাত রুমে এসে দেখে আয়না সবকিছু গোছগাছ করে রেখেছিল। তবু রাহাত অনেক কিছু রেখে যায়। তুমি অনেক জিনিস রেখে দিয়েছো রাহাত, ওখানে আগেই আমি তোমার জন্য অনেক কিছু কিনে রেখেছি, এসব নেওয়ার প্রয়োজন নেই। যখন আবার এখানে ঘুরতে আসবে তখন আর একটা এক্সট্রা লাগেজ বহন করা লাগবে না। এই কিছুদিনে আয়না বুঝতে পেরেছে মানুষটা ভীষণ রকম গোছানো। আয়না শোনে, ঢাকা শহরের নিয়ম কানুন একটু আলাদা, তোমার মানিয়ে চলতে একটু কষ্ট হবে। আয়না মাথা নিচু করে হাসলো, আমি জানি, নাটক সিনেমায় দেখেছি, আমি কোনোদিন ঢাকা যেতে পারবো সেটা চিন্তাও করিনি। স্বল্প শিক্ষিত মেয়ে আমি, বাবা ক্ষেত মজুর, তাই এসব আমার কাছে বিলাসিতা একদম না। তুমি তোমার প্রাপ্যটাই পাচ্ছ। নিজেকে কখনো আয়নায় ভালো করে দেখেছো? তোমাকে একবার যে দেখবে সেই পাগল হয়ে যাবে। অবশ্য তোমার তো আয়না দেখার দরকার নেই, তুমি নিজেই তো আয়না। হাহা করে হেসে ওঠে রাহাত। অবশেষে প্রায় 9 ঘন্টা জার্নি শেষ করে তারা এসে পৌঁছালো রাহাতের ভাড়া করা ফ্ল্যাটে। ফ্ল্যাটের দরজা খোলা দেখে দুজনেই আটকে উঠলো। আমি আপনু করে ছাদ থেকে দেখছি, তাই দরজা খুলে রাখছি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কে? আমি রাবেয়া, ভাইজানের বাড়িতে বহুদিন ধরে কাম করি। আজকে লিফটটা নষ্ট ছিল, পায়ে হেঁটে 6 তলা পর্যন্ত উঠে রাহাত সমানে ঘামছে। এই কি হয়েছে, তোমার কি শরীর খারাপ লাগছে? না, একটু পানি দাও, আমি আনছি ভাইজান, আপনি ভেতরে আইসা বসেন। আয়না তুমিও যাও, পানি নিয়ে এসো। আয়না কিছু বুঝতে পারে না, তবু সে ছুটে যায়। রান্নাঘর কোন দিকে সে চেনে না। আয়না রাহাতকে শুইয়ে দিয়ে রাবেয়ার সাথে খাবার দাবারের ব্যবস্থা করতে গেল। রাহাত ইতিমধ্যে ঘুমিয়ে গেছে, হয়তো শরীর টায়ার্ড তাই। রাতের খাবার তৈরি হলে রাহাতকে ঘুম থেকে ডেকে তুলে গোসলে পাঠিয়ে আয়না টেবিল সাজাতে লাগলো। এমন সময় রাবেয়া এসে বলল, আরে আরে ভাবি, আপনি করেন কি? আপনি গিয়া বন, আমি করতাছি। তোমার বাড়ি কোথায় রাবেয়া? গরিবের আবার বাড়ি ঘর ভাবি, তারপরও থাকার তো একটা জায়গা আছে। আমি এখানেই থাকি। মার কথা মনে নেই, বাপ ছিল, 7-8 বছর আগে সেও মইরা গেছে। এরপর থেকে ভাইজানের এইখানেই কাম করি। আয়নার খুব খারাপ লাগলো মেয়েটার কথা চিন্তা করে। এমন সময় রাহাত বের হয়ে এলো। তাকে দেখে আয়না বলল, এখন তোমার শরীরটা একটু ভালো লাগছে? কি হয়েছিল বলো তো? না তেমন কিছু না, মাথাটা একটু ঘুরছিল, এখন ভালো লাগছে। রাত কিছুক্ষণ এক দৃষ্টিতে রাবেয়ার দিকে তাকিয়ে থেকে আয়নাকে বলল, ওকে এখান থেকে যেতে বলো, খাবার টেবিলে শুধু তুমি আর আমি থাকবো। রাহাত এত উচ্চস্বরে কখনো আয়নার সাথে কথা বলেনি, তাছাড়া সে নিজেই তো রাবেয়াকে বলতে পারতো। রাবেয়া চলে যায়, আমরা খেতে বসে যাই। খাওয়া শেষে ওরা নিজেদের শোবার ঘরে চলে যায়। কি হয়েছে রাহাত, তুমি রাবেয়ার সাথে এমন ব্যবহার করছো কেন? মেয়েটা তোমার এখানে আছে, দীর্ঘদিন কাজ করছে, তোমাকে একটা কথা বলা হয়নি। এই মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে 2 মাস আগেই আমার ঘরে চুরি করে পালিয়ে গেছিল। পেটে নাকি বাচ্চাও ছিল। কি যে বাজে সময় কেটেছে তখন আমার। আশেপাশের অনেক ফ্ল্যাটের মানুষজন তো আমাকেই সন্দেহ করছিল, আর ওদেরকে দোষ দিয়ে কি হবে? এসব তো হয়। সেসব ভয়ঙ্কর দিন আমি কখনো ভুলতে পারিনি। ঘটনা তখন তোমাকে জানায়নি, অযথা চিন্তা করবে তাই। এখন এসে দেখি সে আবার ফিরে এসেছে, মানে কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই সেই প্রেমিক তাকে ঠকিয়েছে। পেটের বাচ্চার কি করেছে কে জানে। রাতের মুখে থুতু জমেছে। ও মা, সে কি? আমরা ঘরে একটা চোর পালছি, তাও আবার দুশ্চরিত্রা? না না, ওকে আমি রাখবো না। হ্যাঁ, কাল সকালে তুমি ওকে বিদায় করে দিবে। তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি ওকে গিয়ে বের করে দিয়ে আসছি। দরকার নেই। এত রাতে কোথায় যাবে মেয়েটা? আয়নার চোখ আদ্র হয়ে আসে। এত কিছুর পরও তার স্বামী মেয়েটার ব্যাপারে ভাবছে। সত্যি মানুষটা দয়াশীল। আচ্ছা, দরজা লাগিয়েছ আয়না? হ্যাঁ, বাহিরের দরজা তো লক করা। বাহিরের না, আমাদের বেডরুমের। এটা কেন লাগাতে হবে? এত রাতে নিশ্চয়ই প্রয়োজন ছাড়া রাবে আসবে না। যা বললাম তাই করো, দেখা যাবে ঘুমের মধ্যে তোমাকে আমাকে জবাই করে টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। আবার এদেরকে বিশ্বাস নেই। গুটি গুটি পায়ে দিয়ে সে দরজা বন্ধ করে দিল। তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হলো না। রাত বাজে মাত্র 11:30। এমনিতেই আয়না এ সময়ে ঘুম হয়, কিন্তু আজ কেন যেন ঘুম আসছে না। হয়তো নতুন জায়গা তাই। রাত চুপচাপ শুয়ে মোবাইল টিপছে, কোনো কথা বলছে না। ভাইজান, ও ভাইজান, আপনি কফি খাবেন না? ঘুমানোর আগে তো নিত্যদিনের অভ্যাস। আটকে উঠে রাহাত, সাথে আয়নাও, কারণ দরজা বন্ধ। এই মেয়ে ঢুকলো কিভাবে? রাবেয়া, তুই বের হ আমার ঘর থেকে। কেন ভাইজান? এই দেখেন গরম ধোয়া ওঠা কফি, নেন, খাইয়া নেন। এতদিনের অভ্যাস একদিনে ভুলবেন কেমনে? তুই আমার ঘর থেকে বের হয়ে যা বলছি। রাত বুক চেপে ধরে একটা কথাই বলতে থাকে। কি হয়েছে তোমার? এমন করছো কেন? এত ঘামছো কেন? উদ্বিগ্ন স্বরে রাহাতকে শক্ত আলিঙ্গনে রেখে অপলক দৃষ্টিতে রাবেয়ার দিকে তাকিয়ে থাকে আয়না। তুমি যাও রাবেয়া, দেখতে পাচ্ছ না রাহাতের অবস্থা? ও অসুস্থ হয়ে যাচ্ছে। রাবেয়া মুচকি হেসে সেখান থেকে চলে গেল। রাহাতের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। আয়না এখানকার কাউকে চেনে
না। সে ছুটে ফ্ল্যাট থেকে বের হয়ে আসে সাহায্য পাওয়ার আশায়। এদিকে রাবেয়াকেও সে কোথাও দেখতে পাচ্ছে না। তার চিৎকার চেঁচামেচিতে কয়েকজন প্রতিবেশী বের হয়ে আসে। তারা দ্রুত অ্যাম্বুলেন্স কল করে, রাহাতকে কোনোভাবে হসপিটালে নিয়ে যায়। কিন্তু নিয়ে যাওয়ার আগেই হার্ট অ্যাটাকে রাহাতের মৃত্যু হয়। রাহাতের লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে। প্রায় সবাই চলে এসেছে। আয়নার একদিনের সংসার, শুধুমাত্র নিজের একদিনের সংসার। তার কেমন যেন লাগছে, কান্নাও পাচ্ছে না। আশপাশ থেকে প্রতিবেশীদের ফিসফিস। কেউ কেউ বলছে রাহাত বলেছিল মেয়েটা প্রেমিকের সাথে পালিয়ে গেছে, আবার কেউ কেউ বলছে মেয়েটি নাকি গর্ভবতী ছিল, বাচ্চাটা নাকি রাহাতের। এসব রাহাত তাকে আগেই বলেছে। আয়না জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেদিনের পর থেকে রাবেয়াকে আর দেখা যায়নি। আয়না কখনো জানতেও পারবে না রাহাত তারই দীর্ঘদিনের কাজের মেয়েটিকে ছলনার আশ্রয় নিয়ে জীবন সঙ্গী করার লোভ দেখিয়ে দিনের পর দিন ব্যবহার করে গেছে। মেয়েটি গর্ভবতী হলে সে খুশি হওয়ার ভান ধরে এবং বিয়ে করবে এই মিথ্যা প্রতিশ্রুতিও দেয়, কারণ সবকিছু সাজাতে তার কিছু সময় প্রয়োজন ছিল। ততদিনে গ্রামের বাড়িতে আয়নাকে তার পছন্দ হয়ে গেছে, এমনকি বিয়ে করবে বলে বাবা মাকে কথা দিয়েছে। এক রাতে 2 কাপ কফি বানাতে বলে রাবেয়ার অগোচরে ওর কফির মগে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে জবাই করে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে মুক্তি খুঁজেছে। তার বিবেকে এতটুকু বাঁধেনি। তার পরের সপ্তাহে সে খুশি খুশি মন নিয়ে আয়নাকে বিয়ে করেছিল। রাবেয়া তার জীবনের শোধ নিয়েছে, তার সম্মানের শোধ নিয়েছে, তার অনাগত সন্তানের শোধ নিয়েছে। দোষ তারও ছিল, মিথ্যা প্রতিশ্রুতিকে সত্যি ভাবা, ভালোবাসার মানুষের জন্য শরীর মন উজাড় করে দেওয়া। কিন্তু তার অনাগত সন্তানের দোষ কোথায়? প্রকৃতি নিষ্ঠুর। মৃত্যুর পরেও রাবেয়াকে তাই ফিরে আসতে হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, আমি মনে করি এরকম মানুষের শাস্তি এমনটাই হওয়া উচিত। অসহায় মেয়েদের সুযোগ যারা নেয় তারা কখনোই পুরুষ হতে পারে না। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ রোমান ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।